হ্যালো বন্ধুরা, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা জাতকের যে জীবনে দ্বাদশটি বিষয় থাকে মূলত বেসিক, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দ্বাদশ ভাবের পরিচিতিতেই প্রথম হলো তনুভাব। যেমন একটা জাতকের আমি কনসিডার করি মেষ লগ্ন। লগ্ন কি সেটা আমি আগেই বলেছি। লগ্ন রাষ্ট্রোদয়, অর্থাৎ জাতক জন্মগ্রহণকালীন জোডিয়াকের যে অংশটা ভিজিবল থাকে সেটাকে বলা হচ্ছে লগ্ন। তো ধরে নিলাম একটা জাতকের মেষ লগ্ন, এই জাতকের দ্বাদশ ভাব কী হবে? সেক্ষেত্রে জাতকের মেষ লগ্ন বলে লগ্ন যে ভাব সেটাকে বলা হচ্ছে তনুভাব। তার এন্টিক্লকওয়াইজ দ্বিতীয় ভাবকে বলা হয় হচ্ছে ধনভাব, তৃতীয় ভাবকে বলা হয় হচ্ছে সহজ ভাব বা ভ্রাতাভগ্নী ভাব, চতুর্থ ভাবকে বলা হয় মাতৃভাব বা বিদ্যাভাব বা মিত্রভাব, পঞ্চম ভাবকে বলা হয় পুত্রভাব বা কন্যাভাব বা অপত্যভাব, ষষ্ঠ ভাবকে বলা হয় শত্রুভাব, সপ্তম ভাবকে বলা হয় প্রতিভাব বা জায়াভাব, অষ্টম ভাবকে বলা হয় আয়ুভাব, নবম ভাবকে বলা হয় ভাগ্যভাব, দশম ভাবকে বলা হয় কর্মভাব বা পিতৃভাব, একাদশ ভাবকে বলা হয় আয়ভাব, দ্বাদশ ভাবকে বলা হয় ব্যয়ভাব। এই হলো দ্বাদশটা ভাব। যেমন একজন জাতকের তনুভাবে যদি শুভ গ্রহ অবস্থান করে, যেমন আমরা জানি এক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে তনুভাবের লগ্নাধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। আমরা জানি এটা মঙ্গলের সক্ষেত্র। এখন মঙ্গল যদি জাতকের জন্মকুণ্ডলিতে এখানে মঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে জাতকের শরীরটা মোস্ট অফেন সারা জীবন ভালো যাবে। তার কারণ মঙ্গল সক্ষেত্রে আছে, মঙ্গল লগ্নে আছে নিজের গৃহে, তনুভাবে ভালো শুভ ফল দেবে। আবার আমি যদি মনে করি যে এই জাতকের লগ্ন মেষ লগ্ন নয়, অন্য লগ্ন, সেক্ষেত্রে দ্বাদশ ভাবটা কেমন হবে? যেমন আমি ধরে নিই একটা জাতকের লগ্ন তুলা লগ্ন, এখানে লং লেখা আছে। এই জাতকের বিদ্যাভাব কী হবে? আমি জানি যে এটা তুলা লগ্ন, মানে এর চতুর্থ ভাব হচ্ছে বিদ্যাভাব, আমি আগেই বলেছি। সুতরাং 1, 2, 3, 4 এটা হলো, এই ভাবটা হলো এই জাতকের বিদ্যাভাব। মঙ্গলের তুঙ্গক্ষেত্র, এটা বিদ্যাভাব। সুতরাং এই জাতকের লগ্ন যদি তুলা হয়, এখানে যদি মঙ্গল থাকে, তাহলে আমি মনে করতে পারি কি যে মঙ্গল তুঙ্গি আছে, এর বিদ্যাভাবে এই ছেলে ইঞ্জিনিয়ার হবে বা এই মেয়ে ইঞ্জিনিয়ার হবে, বা এরকম পজিটিভ কিছু কিছু আশা করা যায়। আবার যদি এমন হয় যে ধরুন পুত্রভাব 1, 2, 3, 4, 5, পুত্রভাবের অধিপতি কি শনি। এখন শনি যদি এখানে অবস্থান করে, তাহলে আমি ধরে নিতে পারি যে পুত্রভাবের ভাবাধিপতি এখানে সক্ষেত্রে অবস্থান করছে, এবং এই ভাবের এই লগ্নের তুলা লগ্নের চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমের সক্ষেত্রে হয়েছে। সুতরাং এই ছেলে, এই যে জাতক বা জাতিকা, তার পুত্র বা কন্যারা অনেক সন্ন্যাসী প্রকৃতির হবে বা অনেক উচ্চমার্গীয় চিন্তাধারা বিশিষ্ট হবে, যেহেতু শনি সক্ষেত্রে আছে, সেক্ষেত্রে এরকম অনুমান করা যায়। তো এই হলো দ্বাদশ ভাবের কথা। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু এমসিকিউ টাইপের একটা টেস্ট দিই। ধরেন একজন জাতকের লগ্ন মীন লগ্ন, এখানে হচ্ছে মীন লগ্নের জাতক। এখন এনার আয়ুভাব কেমন হবে? আমরা জানি মীন লগ্নর আয়ুর্ভাব কোথায় হবে? মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। অষ্টম স্থান 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অষ্টম স্থান হচ্ছে তুলা রাশি, হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে অষ্টম স্থান হচ্ছে তুলা রাশি। তুলা রাশিতে যদি শুভ গ্রহ অবস্থান করে বা তুলা রাশির ভাবাধিপতি শুক্র যদি শুভ জায়গায় অবস্থান করে, তাহলে এই মীন লগ্নের জাতকের পক্ষে আয়ুষ্কাল ভালো হবে। কিন্তু যদি শুক্র অশুভভাবে অবস্থান করে এই মীন লগ্নের অষ্টমপতি, অথবা অষ্টম স্থানে পাপ গ্রহ দৃষ্ট থাকে বা পাপ গ্রহ থাকে বা অশুদ্ধভাবে অবস্থান করে গ্রহ, তাহলে আয়ুষ্কাল কম পাবে। তো আমি যে স্যাম্পল একটা জন্মকুণ্ডলী এনেছি আজকে, এটা হলো জগৎগুরু শঙ্করাচার্যের জন্মকুণ্ডলী।
ওনার জন্মকুণ্ডলীটা আমি এঁকে নিলাম। হ্যাঁ, এখানে আছে রবি, এখানে হচ্ছে রবি, বুধ, শুক্র, রবি বুধ শুক্র, এখানে চন্দ্র, এখানে রাহু, এখানে লগ্ন, লগ্নে বৃহস্পতি, এখানে মঙ্গল, কেতু, এখানে শনি। 1 2 3 4 5 6 7 8 9 আর লগ্ন। ঠিক আছে, এই হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্যের সন্ন্যাসী শঙ্করাচার্যের আচার্যের জন্মকুণ্ডলী। তো এক্ষেত্রে এই জাতকের, যেমন আমি যদি বিবেচনা করি এই জাতকের বিদ্যাভাব কেমন হবে, আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি এখানে জন্ম লগ্নে বৃহস্পতি আছে এবং লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নে বৃহস্পতি আছে। বৃহস্পতির তুঙ্গ স্থান হচ্ছে কর্কট রাশি। সুতরাং বৃহস্পতির তুঙ্গ স্থান লগ্ন, বোঝা যায় এই জাতকের ভিতরে আধ্যাত্মিকতার প্রকাশ পাবে এবং এই জাতক অনেক বিদ্বান জ্ঞানী পণ্ডিত হবে। এবং এই জাতকের চতুর্থ স্থান অর্থাৎ বিদ্যাস্থানে শনি আছে। এক্ষেত্রে শনি কিন্তু তুঙ্গী, শনির তুঙ্গ স্থান হচ্ছে তুলা রাশি। সুতরাং চতুর্থ স্থানে শনি তুঙ্গী হওয়ার কারণে এই জাতক সন্ন্যাসী হবে এবং প্রচণ্ড বিদ্বান হবে, কিন্তু সেই বিদ্যাটা তার আধ্যাত্মিক বিদ্যা হবে, এটা বোঝা যায়। আবার এই জাতকের অষ্টম ক্ষেত্রে এই যে 1 2 3 4 5 6 7 8 অষ্টম ক্ষেত্রে রাহু আছে শনির গৃহে। সুতরাং দেখা যাচ্ছে যে এই জাতকের আয়ুষ্কাল স্বল্পতার সম্ভাবনা দেখা যায়। আবার এই জাতকের বৈবাহিক জীবন কেমন হবে বা তার দাম্পত্য জীবন কেমন হবে সেটা যদি কল্পনা করি, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ্ন কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, সপ্তমপতি বা প্রতিভাবের অধিপতি বা জায়ভাবের অধিপতি এক্ষেত্রে হলো শনি গ্রহ। সেই শনি গ্রহ আছে চতুর্থ তুঙ্গী। তার মানে বোঝা যাচ্ছে যে শনি এক্ষেত্রে শনি গ্রহের প্রভাবটা অত্যন্ত বলবান এবং শনি চতুর্থ তুঙ্গী হওয়ার কারণে এই জাতক সন্ন্যাসী হবেন সম্পূর্ণ এবং তার আধ্যাত্মিক মার্গে তিনি অগ্রসর হয়ে জগৎবাসীকে তার কিরণের দ্বারা উদ্ভাসিত করবেন। এটাই হলো বোঝা যায়। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমার আলোচনা থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলোও অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির নাম হলো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি। আর অবশ্যই আমাকে আমার ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।